অষ্টম পার্ট করব। আর সিএসএস এর আমরা যেই জিনিসগুলো শিখছি অলরেডি, ওই জিনিসগুলো কিন্তু আমাদের বাকি যেগুলা কাজ করব এগুলোর সাথে সবগুলোর সাথে যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এইচটিএমএল এর যে কোনো ট্যাগেই এই সিএসএস এর যেই প্রপার্টিগুলো আমরা শিখতেছি এগুলো আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো, যেমন টেক্সট, ফন্ট, হাইট, উইডথ, মার্জিন, পেডিং, বর্ডার, কালার, এগুলো আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো আমরা গতকালকে হলো যে ফন্ট পর্যন্ত করছিলাম, যে সিএসএস এর ফন্টের ফ্যামিলি দেওয়া, ফন্টের ওয়াইড দেওয়া, ফন্টের স্টাইল দেওয়া। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা শিখছিলাম। তারপর টেক্সটের হলো যে টেক্সট ডেকোরেশন, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সটের কালার, তারপর টেক্সট ইনডেন্ট, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, এই জিনিসগুলো আমরা শিখছিলাম। আজকে এখানে আছে যে আইকন। তো এই আইকন পার্টটা হলো যে অন্য আরেকটা ওয়েবসাইটের সাথে আর কি রিলেটেড, এটাকে ফন্টসাম বলা হয়, যে ফন্টসামের আইকন এখানে ব্যবহার করা হয়েছে। তা এটা একদম ইজি একটা বিষয়। যেদিন এটা হলো যে আর একটা দিন হলো যে আমরা ফন্টসাম নিয়ে আলোচনা করব, সেই দিন এই ফন্টসাম সম্পর্কে বিস্তারিত হবে। আপনারা যদি পারেন একাই একাই ফন্টসাম জাস্ট এই লিঙ্কটা দিলেই ফন্টসামটা ব্যবহার হয়ে যাবে, এটাও করতে পারেন। আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের আইকন দরকার হবে, যেমন যে হার্ড আইকন, কার আইকন, ফাইল আইকন, এরকম আইকনগুলো যেগুলো আছে এরকম দরকার হইতে পারে। তো এই ফন্টসাম দিয়েও করা যায় এগুলা। আবার বুটস্ট্র্যাপ আছে, বুটস্ট্র্যাপ দিয়ে আইকন আছে কিছু, ওদের আইকনগুলো ব্যবহার করা যায়। গুগলের কিছু আইকন আছে, সেই গুগলের আইকনগুলো আমরা ব্যবহার করতে পারবো। আপনি চাইলে আইকন যদি ওই আপনার কাঙ্ক্ষিত আইকনটা যদি এদের এখানে না থাকে, তাহলে আপনি সরাসরি ইমেজ হিসাবে আইকন ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তো এই আইকনটা আমরা এখন স্কিপ করে যাচ্ছি। আমরা যাচ্ছি হলো যে লিঙ্ক। যেমন লিঙ্ক বলতে আমরা এইচটিএমএল এ লিঙ্ক করছিলাম, যেমন হাইপার রেফারেন্স দিয়ে আমরা লিঙ্ক করছি এ ট্যাগ দিয়ে। আর একটা লিঙ্ক হলো যে সিএসএস লিঙ্ক করছিলাম, লিঙ্ক রেল স্টাইল শিট, তারপর এইচআরইএফ, ওখানে স্টাইল ডট সিএসএস ওইটা। তো এখানে যে লিঙ্কের কথা বলা হয়েছে এটা হচ্ছে হাইপার লিঙ্ক। আমরা হাইপার লিঙ্কের যে মেনু তৈরি করব অথবা একটা পেজের সাথে আরেকটা পেজের যে লিঙ্ক করব, বাটন তৈরি করব, সেই বাটনটার কি ধরনের স্টাইল করা যায়, কি ধরনের ডিজাইন করা যায়, সেই পার্টটাই হলো যে এই লিঙ্ক পার্টের। ঠিক আছে, এই লিঙ্কের। তো এই লিঙ্কের কি কি কাজ করা যায় সেগুলো মূলত হলো যে আমাদের এই উপরের যেই কাজগুলো শিখছি আমরা এতদিন, এই উপরের কাজের সাথে এই লিঙ্কের কাজটা আমরা শিখব, উপরের কাজগুলো দিয়ে অ্যাপ্লাই করে। ঠিক আছে, লিঙ্কের আমরা কি কি করতে পারি, যেমন লিঙ্কের ডিফল্ট ভাবে এরকম একটা লিঙ্ক থাকে, টেক্সট থাকে, তার নিচে একটা আন্ডারলাইন দিতে চাই, আন্ডারলাইন দিতে পারবো। তারপর আন্ডারলাইন যদি দরকার না হয় এরকম একটা লিঙ্ক দরকার হবে, সেখানে একটা কালার দিতে পারবো। অথবা এরকম একটা লিঙ্ক দরকার হতে পারে যে চতুর্দিকে বর্ডার থাকবে। আবার এরকম মাউস নিয়ে গেলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস এই টেক্সটের যে কালারটা এখন আছে ব্ল্যাক কালার, আর হচ্ছে যে গ্রিন একটা বর্ডার, আবার মাউস নিয়ে গেলে গ্রিন ব্যাকগ্রাউন্ড প্লাস হচ্ছে যে আপনার হোয়াইট একটা টেক্সটের কালার। আবার এখানে আর একটা আছে পিঙ্ক একটা বর্ডারটা, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে পিঙ্ক, আবার টেক্সটের কালার দেওয়া আছে হোয়াইট। আপনি আবার যখন মাউস নিয়ে যাচ্ছেন তখন রেড কালার হয়ে যাচ্ছে, বাটনটা টেক্সটের কালার হয়ে যাচ্ছে হোয়াইট। এই কাজগুলো হলো যে কিভাবে করতে হয় হাইপার লিঙ্কের জন্য, সেগুলো আমরা শিখবো। শুধুমাত্র যে এই কোডগুলো শুধু হাইপার লিঙ্কে ব্যবহার করতে পারবেন তা কিন্তু না, আপনি যে কোনো ট্যাগেই এই স্টাইলগুলো ব্যবহার করতে পারবেন। এই ধরনের আপনার যেখানে ইচ্ছা সেখানেই আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তা আমরা আজকে শুরু করি। আজকের আমি একটা ফোল্ডার বানাইছি, গতকালকের কাজগুলোকে জাস্ট রিনেম করে 13 তারিখের একটা ফোল্ডার বানাইলাম। এখানে আমাদের হলো যে সিএসএস আছে, এই সিএসএস গুলোর গতকালকে আমরা কাজ করছিলাম। আর এখানে একটা গুগল ফন্টের সিএসএস আমরা লোড করছি, আর এখান থেকেও আমি সবগুলো তুলে দেই। একটা আমি বাটন বানাবো, যেমন আমরা এরকম বাটন থাকতে পারে আমাদের হ্যাশট্যাগ দিয়ে, যে হোম পেজের লিঙ্ক থাকবে এখানে, তারপর এরকম থাকবে যে অ্যাবাউটের লিঙ্ক থাকবে এরকম। তা আমরা এই হোম এবং অ্যাবাউট এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের স্টাইল করব, কালার করব। ঠিক আছে, এই কাজটা আমাদেরকে করতে হবে। আপনি এগুলো সরাসরি এ ট্যাগ দিয়েই করতে পারেন। যেমন আমি শুধুমাত্র হোমটাকে ডিজাইন করতে চাই, এই হোমটাকেই ডিজাইন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই হোমটার একটা ক্লাস অথবা আইডি
সিলেক্টর নিতে হবে। দিলাম যে লিঙ্ক ওয়ান, একটা আমি ক্লাসের নাম দিলাম, আর পর একটা নাম দেবো যে লিঙ্ক টু। সমস্যা নেই, এটা পরবর্তীতে আমি আবার দেব। তো এই লিঙ্ক ওয়ান আমরা এরকমও ক্লাস লিখতে পারবো যে এ ডট লিঙ্ক ওয়ান। যদি কখনো আপনি এ ডট লিঙ্ক ওয়ান এরকম লেখেন, তাহলে এই যে ক্লাস যেটা আছে এই ক্লাসটা শুধুমাত্র এ ট্যাগেই কাজ করবে, কিন্তু যদি আপনি এরকম বলে দেন যে শুধুমাত্র লিঙ্ক ওয়ান ডট লিঙ্ক ওয়ান, এইটা কাজ করবে হলো যে আমাদের যত জায়গায় এই লিঙ্ক ওয়ান ক্লাসটা বসায় দেব এইচটিএমএল এর যে কোনো ট্যাগে অথবা যে কোনো ডিভে, যে কোনো ট্যাগে আপনি বসাই দেন না কেন, তখন হলো যে এই লিঙ্ক ওয়ানটা সেম কাজ করবে। কিন্তু যদি আপনি এরকম বলে দেন একটা ক্লাসে ট্যাগের নাম স্পেসিফিক ভাবে যে এ অথবা এইচ, তখন এইচ ওয়ান, তখন শুধুমাত্র এটা ওই ট্যাগের জন্যই কাজ করবে। ঠিক আছে, তো যেমন আমি দিলাম যে শুধু লিঙ্ক ওয়ান। এখানে আমি কি করতে পারি, যেমন আমি লিখছি কি এখানে হোম এবং অ্যাবাউট, আমি যদি এটাকে একটু রিফ্রেশ করি তাহলে আমাদের ডিফল্ট ভাবে এরকম আসে, এই যে হোম এবং অ্যাবাউট। এটা হলো যে ব্লু কালার বলা হয়, মনে হয় যে ব্লু কালার আসছে টেক্সটের কালার, এবং নিচে একটা বর্ডার আসছে। তা আমাদের এটা হলো যে ডিফল্ট হাইপার লিঙ্কের ডিফল্ট কালার এরকমই আসে। আমাদের এই যদি এরকমই আমাদের কাজের ক্ষেত্রে, ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে থাকে যে সেম এটাই আছে, তাহলে আমাদেরকে কোনো সিএসএস লেখা লাগবে না। কিন্তু যদি থাকে যে না এই নিচের বর্ডারটা দরকার নেই, প্লাস এই ডিফল্ট যে কালারটা আছে এটা এই কালার হবে না, এটা পিঙ্ক কালার হবে, তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে, যে স্টাইল শিট লিখতে হবে। যদি এরকমই থাকে তাহলে আমাদের লাগবে না। ঠিক আছে, তা আমাদের মনে করেন যে আমাদের রেড কালার দরকার, তাহলে আমরা এরকম করে কালার রেড, এটা আমরা আগেই শিখছি, যেমন কালার রেড কালার দরকার, এই যে এটা লাল কালার হয়ে গেছে। যেমন আমার ক্লায়েন্টের দরকার হতে পারে যে এই বর্ডারটা আমার দরকার নেই, নিচে যে একটা বর্ডার আসছে সেটার দরকার নেই। তা হাইপার লিঙ্কের এখানে তো আমরা কোনো বর্ডার ইউজ করিনি, করছি বর্ডার দিয়ে তো বর্ডার দেয়, কিন্তু এইটা হলো যে টেক্সট ডেকোরেশন বলা হয় হাইপার লিঙ্কের ক্ষেত্রে, এটাকে টেক্সট ডেকোরেশন। বর্ডার আলাদা জিনিস, টেক্সট ডেকোরেশনটা আলাদা জিনিস। এই টেক্সট ডেকোরেশনটা ডিফল্টভাবে শুধুমাত্র এই এ ট্যাগেই আসবে, হাইপার লিঙ্কেই আসবে। অন্য কোনো ট্যাগের ক্ষেত্রে এটা খুবই কম আসেই না, নাই, এটা শুধুমাত্র এ ট্যাগেই আসে এই ডেকোরেশনটা ডিফল্টভাবে। সেই ডেকোরেশনটা যদি আপনি তুলে দিতে চান তাহলে আপনাকে এরকম বললে হবে না যে বর্ডার নান। আমরা জানি যে বর্ডারে নান দেওয়া যায়, বর্ডার নান দিলে কিন্তু এটা যাবে না। কেন যাবে না? এটা কিন্তু বর্ডার নয়, এটা কি টেক্সট ডেকোরেশন। আমরা টেক্সটের কাজ শিখছিলাম গতকালকে, সেই জায়গায় ছিল টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন, ওভারলাইন, মানে লাইনের উপরে থাকবে। টেক্সট ডেকোরেশন একটা হলো লাইন থ্রো, লাইনটাকে কেটে দেওয়ার জন্য, ঠিক আছে। আর একটা হলো যে টেক্সট ডেকোরেশন নান, যদি আপনার কখনো দরকার না হয়। যেমন আমার ডিফল্ট ভাবে এখানে বর্ডারটা আসছে, এটাকে যদি আমরা তুলে দিতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে নান, তাহলে এই যে টেক্সট ডেকোরেশন নান এটা চলে গেছে। ঠিক আছে, আবার আপনি যদি চান যে এই হাইপার লিঙ্কটারেই হলো যে ব্যাকগ্রাউন্ড থাকবে একটা, এই হাইপার লিঙ্কটারে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে শিখছি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া। এই যে ব্যাকগ্রাউন্ড লিখবেন অথবা ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার লিখবেন, লিখে কালার কোড আপনি বসাই দিবেন 00A0FF, যেমন আমি দিলাম, এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। ঠিক আছে, এইটাতে আপনি হলো যে ফন্ট সাইজ দিতে পারেন, যেমন আমরা ফন্টের কাজ করছি না, ফন্টের সাইজ দেন আপনি, ফন্ট সাইজ দিলেন যে 16 পিক্সেল অথবা 14 পিক্সেল, যত ইচ্ছা আপনার তত। এটা ছোট দিই আরো একটু, নাহলে বড় দিই, তাহলে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। এই যে ফন্ট সাইজ, তারপর ফন্টের আপনি উইডথ দিতে পারবেন 18 দিই। ফন্ট ফ্যামিলি দিতে পারবেন, ফন্ট ফ্যামিলি যেমন আমরা ইউজ করছিলাম কি এই একটা ফন্ট ফ্যামিলি ইউজ করছিলাম অসাল্ট, এই যে এটা ফন্ট ফ্যামিলি গুগল ফন্ট। এটা আপনি এই হাইপার লিঙ্কে আরো আপনার যা ইচ্ছে তা ব্যবহার করতে পারবেন। যেমন আপনি ফন্ট ফ্যামিলি দিলেন, ফন্টের উইডথ দিতে পারবেন, দিলাম যে 700, এটা বোল্ড হবে, এই যে এরকম। হ্যাঁ, তারপর আপনি যদি এখানে চান যে আমি বর্ডার দেব চতুর্দিকে, যে আমি ব্যাকগ্রাউন্ড কালার ভাই চাই না, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি তুলে দেন, তুলে দিয়ে বলতেছেন যে আমি বর্ডার চাই, তাহলে এখানে বলে দেন যে বর্ডার 1 পিক্সেল অথবা 2 পিক্সেল যেটাই বলেন, কোন স্টাইলের বর্ডার চান, সলিড স্টাইল হবে,
তারপর বর্ডারের কালার কি হবে F00, লাল কালারের একটা বর্ডার আসবে এই যে এরকম। হ্যাঁ, আপনি যদি চান যে এই ভাই আমি প্রত্যেকটাতে হাইট এবং উইডথ ব্যবহার করব, সেটাও আপনি ব্যবহার করতে পারবেন। এই যে WIDTH উইডথ আমি দিলাম যে 200 পিক্সেল, তাহলে এটা অনেক 200, ঠিক আছে দেখি এটাই 200 না, ডিসপ্লে এই হাইট উইডথ দিলে আপনাকে ডিসপ্লে ব্যবহার করতে হবে। ডিসপ্লে আর একটা ট্যাগ আছে, সেই ডিসপ্লে ট্যাগটা ব্যবহার করতে হবে হাইপারলিংকে। যখন আপনি হাইপারলিংকের কাজ করবেন তখন দুইটা জিনিস, একটা জিনিস কম্পালসারি লাগবে দুইটা জিনিসের ক্ষেত্রে। যেমন আপনি যদি উইডথ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে একটা ডিসপ্লে নামে আমাদের একটা ট্যাগ আছে, প্রপার্টি আছে, সেই ডিসপ্লে প্রপার্টিটা আমাদের আরও দুইটা স্টেপ পরে আছে। এই যে ডিসপ্লে স্টেপটা, হ্যাঁ ডিসপ্লে প্রপার্টিটা। তো এই হাইপারলিংকে যেহেতু আমাদের এখন হাইপারলিংক, সেক্ষেত্রে আমাদের ডিসপ্লেটাও এখানে লাগবে। যেমন আপনি যদি উইডথ যদি নাও দেন, আপনি যদি পেডিং দেন, পেডিং এর কাজ কি? পেডিং এর কাজ হলো যে আমাদের এই বর্ডারের ভিতরে, এই যে বর্ডারের ভিতরে হলো যে স্পেস তৈরি করা, তাই না? আমরা পেডিং এর মার্জিনের কাজ হলো বর্ডারের বাইরে স্পেস তৈরি করে, আর পেডিং এর কাজ হলো বর্ডারের ভিতরে। যেমন আমাদের এই যে হোম কথাটার লেফট এবং রাইটে দেখেন বর্ডারের সাথে লেগে গেছে। আমরা যদি এখন বলি যে পেডিং দেই, প্লাস হলো যে উপরের দিক থেকে আপনি চাচ্ছেন যে আরো একটু স্পেস হবে, এই যে উপরের দিকে আরো একটু স্পেস হবে, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আপনি পেডিং ব্যবহার করবেন। আপনি এরকম বলতে পারেন যে আমি উপরে এবং নিচে 30 পিক্সেল দেবো, আর লেফট রাইটে হলো যে 40 পিক্সেল দেবো, পেডিং। তখন হাইপারলিংকের লেফট রাইটের যে পেডিংটা এইটা কাজ করবে, এই যে লেফট রাইটের পেডিংটা কাজ করে। কিন্তু এই টপ বটমে অনেক সময় হলো যে আসে না, এই টপ বটমের যে পেডিংটা এটা কাজ করবে না। তখন আপনাদেরকে এটাকে ডিসপ্লে ইউজ করতে হবে, ডিসপ্লে ব্লক ইউজ করা যেতে পারে, ডিসপ্লে ব্লক অথবা ইনলাইন ব্লক। যখন আপনি হাইপারলিংকের ডিসপ্লে ব্লক ব্যবহার করবেন, যদি আপনি ডিসপ্লে ব্লক ব্যবহার করবেন, আমরা হলো যে নর্মালি কিছু ট্যাগের কথা জানি আমরা, যেই ট্যাগগুলো ডিসপ্লে ব্লক, এবং কিছু ট্যাগ আছে ডিসপ্লে ইনলাইনে আসে, একই লাইনে আসে। যেমন এই হাইপারলিংকটা হোমের পাশে ছিল, এটা ডিফল্টভাবে কোথায় ছিল, আমি যদি এইটুকু তুলে দেই, এই ডিফল্টভাবে কোথায় ছিল, এই যে হোম এবং অ্যাবাউট এই দুইটা কিন্তু পাশাপাশি ছিল, তাই না? কিন্তু আমরা এই হাইপারলিংকের এই ট্যাগটাকে ইনলাইন ট্যাগ বলি, এগুলাকে ইনলাইন ট্যাগ। যেমন স্প্যান নামে একটা ট্যাগ আছে, ওটাও ইনলাইন ট্যাগ। কিন্তু আপনি যদি এরকম করে এইচ লেখেন, যেমন H2, এখানে লিখলেন যে হ্যালো, আর একটা H2 আমি নিচে দিলাম, এখানে H2 মাহফুজ, H2, এই দুটার মধ্যে দেখবেন যে তফাৎটা কোথায়, এই হাইপারলিংক এবং H2। এই হাইপারলিংকের দুইটাই দেখেন অ্যাবাউট এবং হোম একই সাথে অবস্থান করতেছে, অ্যাবাউট এবং হোম একই সাথে আছে, কিন্তু এই হিডিংগুলো কি একই সাথে আছে? এই যে এখানে একটা H2, এখানে একটা H2, এটা কিন্তু একই লাইনে নাই। কারণ কি? এই ট্যাগটা হচ্ছে যে ব্লক টাইপের ট্যাগ, এই ট্যাগটা হলো যে এইচগুলো হলো ব্লক টাইপের ট্যাগ। ব্লক বলতে আপনি যেই ট্যাগে এইচটাকে লিখবেন ওই লাইনে অন্য কোনো ট্যাগকে ও আসতে দেবে না, যতক্ষণ না আমরা CSS দিয়ে পারমিশন দিই। এই লাইনটা পুরোটাই একদম লেফট টু রাইট পুরো এরিয়াটা এ ব্লক করায় নিছে, ঠিক আছে? তো সেম হাইপারলিংকের ক্ষেত্রেও এগুলো হলো যে আমাদের ইনলাইন ব্লক থাকে। হাইপারলিংকের ক্ষেত্রে যখন আপনি পেডিং দিবেন অথবা উইডথ দিবেন, তখন টপে উইডথের ক্ষেত্রে হলো যে এই কাজ করে না, হাইপারলিংকে কাজ করে না যতক্ষণ না আপনি ডিসপ্লে ব্যবহার করেন। ডিসপ্লে হলো যে যদি আপনি ব্লক লেখেন, ডিসপ্লে যদি আপনি ব্লক লেখেন, তাহলে এই যে এই হোমটা দেখেন পুরোটাকে ও ব্লক করায় নিছে, এই যে রেড এরিয়া দিয়ে দেখা দিচ্ছে, এই পুরোটাকে এ ব্লক করায় নিছে। কিন্তু যদি আপনি এরকম দেন যে ডিসপ্লে আমরা হলো যে পেডিংটা যেন সুন্দরভাবে কাজ করে অথবা উইডথটা সুন্দরভাবে কাজ করে, যেমন আমি এখানে উইডথ দিলাম 200 পিক্সেল ছিল আমার, এই যে এটা এই যে এই পর্যন্ত, এই হোমটার পেডিং আমি 200 পিক্সেল দিছি, অনেক বড় হয়ে গেছে, আমি দিলাম যে 100 পিক্সেল এই পর্যন্ত। আমরা চাচ্ছি যে এই হোমের পাশেই যেন অ্যাবাউটটা থাকে, হোমের পাশেই যেন অ্যাবাউটটা থাকে। সেক্ষেত্রে আমাদের এরকম ডিসপ্লেটাকে ব্লক আমরা করব না, কারণ আমাদের এই হোমের জন্য পুরোটাকে ব্লক করার কোনো দরকার নাই। আমরা কি করব, ইনলাইন ব্লক নামে আর একটা প্রপার্টি আছে এই ডিসপ্লের, ইনলাইন ব্লক। এটা এই কাজটা হলো যে আপনার টেক্সট যতটুকু
অথবা আপনি যতটুকু ওকে উইডথ বলে দেবেন যে আপনার এই 200 পিক্সেল অথবা 100 পিক্সেল ডিসপ্লেটার এই যে 200 পিক্সেল এই কন্টেন্টটার আপনার এরিয়াটা বলে দিচ্ছেন, তারপরের থেকে যে সেকশনগুলো আছে জায়গাগুলো আছে এটা ফ্রি করাই দিবে। যেমন হোমের উইডথ হলো যে 100 পিক্সেল, এই 100 পর্যন্ত নিয়ে নিছে, তারপরে জায়গাটুকু ও ফেরত দিয়ে দিছে, মানে ফাঁকা করাই দিছে। এই যে এখানে যে ফাঁকা করাই দিল, আপনি যদি এটাকে ব্লক না দিতেন, এই যে এখানে আপনি ব্লক দিলেন তখন কি হবে, এই যে দেখবেন এখান থেকে এই যে উইডথ যেটা আছে এই উইডথটার কাজ করবে না, এই যে উইডথটার কাজ করে নাই। ঠিক আছে, মানে ব্লকটা কেন আমরা এই হাইপার লিঙ্কে ব্যবহার করতেছি এবং না দিলে আমাদের কি হবে, এই হাইপার লিঙ্কে বিশেষ করে এই উইডথের কারণে এবং পেডিং এর জন্য আমাদের এই ডিসপ্লেটা অবশ্যই ব্যবহার করা লাগবে। আপনার যদি ডিসপ্লেটা শুধু ব্লক লাগে তাহলে ব্লক ইউজ করবেন, যদি ব্লক না লাগে তাহলে হচ্ছে ইনলাইন ব্লক ব্যবহার করবেন। আমাদের এই ডিসপ্লেতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যেই ভ্যালুগুলো, এই ডিসপ্লে প্রপার্টির ভ্যালুগুলো, একটা হলো যে ব্লক BLOCK, আর একটা হলো যে ইনলাইন ব্লক, আর একটা হলো শুধুমাত্র ইনলাইন, আর একটা হলো ইনহেরিট, এটা ডিফল্ট ভাবে থাকে। ঠিক আছে, ইনহেরিট এগুলো ব্যবহার হয় না। ইনলাইন ব্লক আর একটা ব্যবহার হবে, অনেক সময় ডিসপ্লে আমাদের নান দরকার নাই, এটা ডিসপ্লে নান দরকার হবে। অনেক সময় আপনাদের দরকার হবে আর একটা প্রপার্টি, সেটা হচ্ছে যে আনসেট। যদি কখনো আপনার ব্লক একটা ট্যাগের মধ্যে ব্লক দেওয়া আছে, যেমন আমাদের এই যে H2 যেগুলো আছে এগুলো কি ব্লক টাইপের না, এই ব্লকগুলোকে আপনি চাইতেছেন যে পাশাপাশি নিয়ে আসবেন। মানে হাইপার লিঙ্কে যেহেতু ব্লকের ডিসপ্লের কাজ আসছে, এই জন্য ডিসপ্লেটাও আমরা আলোচনা করে নিই এখানেই। যেমন এই H2 গুলোকে আপনি কি চাচ্ছেন, পাশাপাশি চাচ্ছেন। যেমন পাশাপাশি আসার জন্য আপনি এই যে ডিসপ্লেটা ব্যবহার করতে পারেন। আমরা H2 যেমন ট্যাগ ব্যবহার করছি, এই ডিসপ্লে ইনলাইন ব্লক, মানে এগুলো হলো যে আপনার কন্টেন্ট যতটুকু এই ডিসপ্লে এই H2 এর কন্টেন্ট ততটুকু পর্যন্ত ও জায়গাটা নেবে, নেওয়ার পর বাকি জায়গাটা ও ফ্রি করাই দেবে, অন্য কেউ সেখানে অবস্থান করবে। ঠিক আছে, এই যে যেমন এখন সবগুলাই কিন্তু এটাও ইনলাইন ব্লক হয়ে গেছে, যেহেতু হাইপার লিঙ্ক ডিফল্ট ইনলাইনে থাকে, ইনলাইন ব্লকে থাকে। এখন দেখেন হ্যালো ইনলাইনে চলে গেছে, প্লাস মাহফুজও ইনলাইনে চলে গেছে। এই ডিসপ্লে ইনলাইন ব্লকের কাজ, মানে আপনার কন্টেন্ট যতটুকু শুধুমাত্র ও ততটুকুই জায়গা নেবে। সেম ইনলাইন ব্লক এবং ইনলাইন সেম কাজ করে। ইনলাইনটা খুব কম ব্যবহার করা হয়, ইনলাইন ব্লকটা বেশি ব্যবহার করা হয়। আর একটা কাজ আছে যেমন নান, এই যে নান কখন আপনি ব্যবহার করবেন, এই যে আমি নান লিখে দিলাম। নানের কাজ হলো যে আপনার এই ডিসপ্লের যেই প্রপার্টিটা অথবা ট্যাগটাতে আপনি এই ডিসপ্লে নান লিখবেন, সেই ডিপটা আর আপনার ওয়েব পেজে শো করাবে না। এরকম আপনার অনেক সময় কাজের দরকার হইতে পারে, যে আপনি একটা এক্সিস্টিং কাজ করতেছেন, যে কেউ আপনাকে একটা প্রোভাইড করছে, কিন্তু ওই সেকশনটার আপনার দরকার নেই, আপনি ওখানে নতুন কোনো সেকশন যোগ করাই দিচ্ছেন। ঠিক আছে, তা আপনি এটা কমেন্ট করে দিয়েও কাজ করতে পারেন, কিন্তু আপনি চাইতেছেন যে না, আমি কমেন্ট করে কাজ করব না, ওটা থাকবে, জাস্ট আমি ওটাকে জাস্ট ভিজিবল করব না, এখানে শো করাবো না। তখন আপনি কি করবেন, ডিসপ্লে মানে কি, প্রদর্শন করা, তাই না? ডিসপ্লে আমরা যে কোনো শোকেসে, আমরা যে কোনো কাপড়ের দোকানে অথবা জুতার দোকানে আমরা ডিসপ্লেতে অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পারি, মোবাইলের দোকানে সেম ওই ধরনেরই ডিসপ্লেটা। আপনি ডিসপ্লেটার কাজই হলো যে প্রদর্শন করা আমাদের ব্রাউজারে। তাই এই ডিসপ্লের প্রদর্শনটা নান করাই দিয়েছেন, মানে স্টপ করাই রাখছেন, ডিসপ্লে নান। আর ডিসপ্লে ব্লক মানে কি, এটা একই লাইনে একটা প্রোডাক্ট এক লাইনেই শো করাবে। আর ডিসপ্লে ইনলাইন ব্লক মানে প্রোডাক্টগুলো পাশাপাশি শো করাবে, যদি আপনি এরকমই বোঝেন। আর নান মানে হলো ডিসপ্লেটা আর শো করাবে না। ঠিক আছে, এই ডিসপ্লেটা আর শো করাবে না। এই ডিসপ্লের মতোই আর একটা আমাদের প্রপার্টি আছে, ডিসপ্লের মতোই আর একটা আমাদের প্রপার্টি আছে। সেই প্রপার্টিটা এখন আমাদের তেমন দরকার হবে না, ওইটাকে বলা হয় ভিজিবিলিটি, VISI, ভিজিবিলিটি। এটাতে হলো যে দুইটা ব্যবহার করা হয়, একটা হলো যে ভিজিবল, VISIBLE, একটা ব্যবহার করে ভিজিবিলিটি ভিজিবল, আর একটা আছে ভিজিবিলিটি হিডেন। এই দুইটা জিনিস ব্যবহার করা হয়। একটা ভিজিবল বলতে
কোথাও আপনি এই সেকশনটাকে ভিজিবল দেখায় দিতে যাচ্ছেন, তখন হলো যে এই ভিজিবিলিটি ভিজিবল হবে। আর যদি বলেন যে না ওইটা আমি শো করাবো না, ওই ট্যাগটাকে আমি শো করাবো না, তখন হলো যে ভিজিবিলিটি হিডেন ব্যবহার করবেন, মানে যখন আপনি শো করাইতে চাবেন না। কিন্তু এখানে কোশ্চেন আসতে পারে যে ভাই আমি ডিসপ্লে নান কেন ব্যবহার করব, আর তাহলে ডিসপ্লে হিডেন কেন ব্যবহার করব? যে দুইটাই যদি হলো যে আমার শো না করার কাজে ব্যবহার করা হয়, দুইটাই যদি আমার শো না করার কাজে ব্যবহার করা হয়, তাহলে আমি কেন দুইটা আমি শিখবো? ঠিক আছে, তা এই দুটো আগে একটু ক্লিয়ার হয়ে নেই, তাহলে আমরা পরেরটাতে যাব, যেহেতু আমরা এখানে এসেই গেছি আলোচনার ক্ষেত্রে। তো আমি এইখানে দুইটা ডিভ নেই, যেমন আমি নিলাম যে একটার নাম দিলাম যে ডিভ 1, আর একটার নাম ডিভ 2, আর একটার নাম দিলাম যে ডিভ 3। তিনটা নিলাম, ডিভ 1, ডিভ 2, ডিভ 3। ঠিক আছে, এখন এগুলাতে আমি একটু সিএসএস লিখব। ডিভ 1 দিলাম যে উইড 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড F00। সেমভাবে বাকি যে দুইটা ডিপ নিছি আমি জাস্ট ডিসপ্লেটা বোঝানোর জন্য আপনাদেরকে, এটা ডিসপ্লে এবং ভিজিবিলিটি এই দুইটা প্রপার্টি বোঝানোর জন্য একটাতে দিলাম ইয়েলো কালার, আর একটাতে দিলাম ব্লু কালার। এই যে দেখেন তিনটা ডিপ আসছে না আমাদের, একটা রেড, ইয়েলো, আর একটা হচ্ছে যে ব্লু। রেড, ইয়েলো এবং ব্লু। আমি মনে করেন আমি এই ইয়েলো কালারটা আমি চাচ্ছি না, এই ইয়েলো কালারটা আমি চাচ্ছি না। ঠিক আছে, তা ইয়েলো কালারটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি না বলতে আমি এরকম করে রিমুভ করাই দেবো না, HTML থেকে এরকম করে রিমুভ করাই দেবো না। ঠিক আছে, আমি চাচ্ছি সিএসএস দিয়ে কিভাবে এটাকে হিডেন করায় রাখা যায়। তার জন্য আমরা একটা ট্যাগ শিখছি, সেটার নাম হলো যে ডিসপ্লে নান। ডিসপ্লে নান। যদি আপনি এখানে 2 নাম্বার ট্যাগ, এটা ইয়েলো কালারের, এইটাকে আপনি নান বলে দিলেন, তাহলে এই যে দেখেন রেডের পাশে এখন ব্লুটা শো করাইছে, রেডের পাশে এখন আমাদের ব্লু যে ডিপটা আছে সেটা শো করাইছে। তো আপনি যদি এরকম চান যে এই ডিসপ্লে নান না লিখে আপনি যদি চান যে না আমি ভিজিবিলিটি হিডেন লিখবো, তখন কি কাজ হবে? আসলে এইটা লিখলে কি কাজ হবে? এই যে ভিজিবিলিটি হিডেন, ভিজিবিলিটি হিডেন আপনি যখন ইউজ করবেন তখন যেটা হবে যে এই যে দেখেন এখানে রেড বক্সটা ঠিকই আছে, মাঝখানে যেখানে ইয়েলো বক্সটা ছিল, এই যে আমি যদি এটা সরাই দিই, আমাদের এখানে ইয়েলো বক্স একটা ছিল এই যে মাঝখানে। ঠিক আছে, আমি আবার হিডেন দিলাম, ভিজিবিলিটি হিডেন। এই দেখেন ডিসপ্লে যখন আমি নাম দিছিলাম তখন এই ব্লু যেই বক্সটা সেটা রেডের পাশেই আসছিল, এই নিচে আসছিল, রেডের নিচে আসছিল, তাই না? কিন্তু যখন আমি ডিসপ্লে নাম না লিখে ডিসপ্লে ভিজিবিলিটি হিডেন লিখতেছি, তখন কি হচ্ছে, আমি এই ইয়েলো যেই বক্সটা ছিল সেই ইয়েলো বক্সটাকে আমি দেখতে পাইতেছি না, কিন্তু ও এরিয়াটাকে ফিক্স করায় ধরে রাখছে। এরিয়াটাকে এই যে দেখেন এটাকে ফিক্স করে ধরে রাখছে, এই এরিয়াটাকে ও কিন্তু আর কাউকে এখানে আসতে দেয়নি। এইটাই হলো যে ডিসপ্লে নান এবং হচ্ছে ভিজিবিলিটি হিডেনের কাজ। যদি ভিজিবিলিটি হিডেন দেন ওই সেকশনটাকে আপনি দেখতে পাবেন না, কিন্তু ও ওর জন্য এটা নির্ধারণ করে রাখছে, এটা এর জন্য, এটার যে বাপদাদার সম্পত্তি কিনে রাখছে, এখানে আর কাউকে আসতে দিবে না। ঠিক আছে, তাই এটার জন্য আমাদের কি এখন ডিজাইনটা খারাপ হইতে পারে। আমাদের যদি কখনো এরকম স্পেস মানে সেকশনটার যে কন্টেন্টগুলো আছে এটাকে আমাদের শো করানোর দরকার নাই, কিন্তু জায়গাটা আমাদের দখল করে রাখা দরকার, তখন আপনি ভিজিবিলিটি হিডেনটা ব্যবহার করবেন। কিন্তু আপনি যদি চান যে না আমার এই সেকশনটারও দরকার নেই, প্লাস এই জায়গাটাও ধরে রাখার দরকার নাই, এই জায়গাটা আমার ফ্রি করা দরকার, তখন আপনি ডিসপ্লে নান ব্যবহার করবেন, ডিসপ্লে নান ব্যবহার করবেন, এই দুটা। ঠিক আছে, আর ডিসপ্লে নান, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, এই বিষয়গুলো তো বললাম। ইনলাইন ব্লক যখন আপনি দিবেন পাশাপাশি আমাদের ডিপগুলো অবস্থান করবে অথবা কন্টেন্টগুলো অবস্থান করবে যদি আপনি ডিসপ্লে ইনলাইন ব্লক দেন। আর যদি আপনি ব্লক ইউজ করেন তাহলে কি হবে, ওই এরিয়াটা ওই লেফট টু রাইট পুরোটাই ওর জন্য নির্ধারণ করে রাখবে। আমি এই ডিপ কয়েকটা আমি ক্লোজ করাই দিলাম, রিমুভ করাই দিই, কারণ আমরা এই অন্য পার্টে চলে গেছিলাম। আচ্ছা, আমরা কাজ করতেছি হলো যে হাইপার লিঙ্কে। তা হাইপার লিঙ্কে হলো যে আপনি যদি যখন পেডিং এর কাজ
পেডিং এর কাজ, হাইপারলিংকের পেডিং এর কাজ এবং উইটের কাজ বিশেষ করে করবেন, তখন অবশ্যই আপনাকে ডিসপ্লের কাজ করতে হবে। অবশ্যই ডিসপ্লে প্রপার্টিটা ব্যবহার করতে হবে। যেমন আমি ডিসপ্লে প্রপার্টি এটা ব্যবহার করছি, ঠিক আছে। তারপরে আসি এই ডিসপ্লেটার এই যে প্রপার্টিটা আছে, এর আমরা কি চাই, টেক্সটটাকে আমরা সেন্টারে আনতে চাই। এই টেক্সটটাকে আমরা সেন্টারে আনতে চাই, তার জন্য আমরা এগুলো শিখছি না। টেক্সটটাকে সেন্টারে আনার জন্য টেক্সট অ্যালাইনের কাজ শিখছি আমরা গতকালকেই। টেক্সট অ্যালাইন সেন্টার, আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করতে পারি, লেফট করতে পারি, রাইট করতে পারি, বিভিন্ন অ্যালাইন করতে পারি আমরা। এই যে এখানে আমি এটাকে সেন্টারে নিয়ে আসলাম। আপনি চাইলেই এখন এটাতে পেডিং ব্যবহার করতে পারেন, যে এরকম পেডিং থাকবে। পেডিং যদি আপনি 2টা পেডিং দেন অথবা একটা পেডিং এরকম 10 পিক্সেল দেন, তাহলে এটা কীভাবে কাজ করে, চতুর্দিকেই 10 পিক্সেল করে কাজ করবে, তাই না? আমরা এটা জানি, এরকম চতুর্দিকে 10 পিক্সেল কাজ করবে। আর যদি আপনি শুধুমাত্র 2বার লেখেন এরকম যে 5 পিক্সেল আর একটা হলো যে 10 পিক্সেল, তাহলে প্রথমেরটা কাজ করে হলো যে টপে এবং বটমে, আর পরেরটা কাজ করে লেফটে এবং রাইটে। এগুলো আমরা অনেক আগেই শিখছি। বর্তমানে যেগুলো আমরা কাজ শিখবো এগুলো হচ্ছে এক একটা করে প্রজেক্টের মতোই কাজ হবে আমাদের, মানে পূর্বের সিএসএস গুলোই আমরা ডে বাই ডে এগুলাকে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এরকম করে আপনার এরকম আমাদের হাইপারলিংক দরকার হতে পারে, এরকম হাইপারলিংক দরকার হতে পারে। মানে এগুলো হলো যে আপনার চাওয়ার উপর নির্ভরশীল। আপনি ব্যাকগ্রাউন্ড কালার চান, ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। আপনি ফন্ট সাইজ চান, তাহলে ফন্ট সাইজ দিবেন। যদি না চান তাহলে এগুলোর দরকার নেই। আপনি টেক্সট ডেকোরেশন চান, তাহলে আপনি টেক্সট ডেকোরেশন এখানে আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রো দিবেন। যদি না চান তাহলে নান লিখে দিবেন। আপনি টেক্সটের কালার চান, তখন কালার প্রপার্টিটা ব্যবহার করবেন। আপনি বিভিন্ন ফন্টের স্টাইল নাম চান, তাহলে ফন্টের ফ্যামিলি ব্যবহার করবেন। যদি ফন্টটাকে আপনি বোল্ড অথবা সেমি বোল্ড অথবা নর্মাল ফন্ট চান, তখন আপনাকে ফন্টের হোয়াইট ব্যবহার করতে হবে। আপনি যদি বর্ডার চান, তাহলে আপনাকে বর্ডার ব্যবহার করতে হবে। আপনার যেমন আমি বর্ডার দিছি হলো চতুর্দিকে শো করাইছে, তাই না? এই চতুর্দিকে শো করাইছে। আমি এরকম আপনার চাওয়া হইতে পারে যে না শুধুমাত্র বর্ডার বটমে শো করাবে, তাহলে এরকম বর্ডার বটম হবে। এখনকার চাওয়াগুলো আমাদের হবে মানে আপনি যা ডিজাইন করতে চাচ্ছেন সেরকমই একটা চাওয়া থাকবে আমাদের। এরকম আপনি যদি উইড চান উইড দিবেন। যেমন উইড যদি আমি না চাই তাহলে আমি ডিলিট করাই দিলাম, পেডিং দিয়ে আমার কাজ সেরে দেব, এই যে এরকম পেডিং দিয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এই হাইপারলিংকটাতে এটাতে আবার বিভিন্ন ধরনের ইভেন্ট করা যেতে পারে। যে মাউস যদি নিয়ে যাই আমি, এরকম মাউস নিয়ে গেলে এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার ফিল হবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার ফিল হবে, সেটাকে বলা হয় হবার। এই যে মাউস যখন আপনি হাইপারলিংকটাতে নিয়ে যাবেন, এইটাকে বলা হবে হবার। এই হবার ইফেক্টটা আপনি কিভাবে দিবেন? হবারটা দিতে হয়, এগুলাকে সুডো ক্লাস বলা হয়। যেমন আপনার যেই ক্লাসের নাম, এই ক্লাসটা হলো যে আমাদের হাইপারলিংকের ক্লাসের পর এরকম করে কোলন দিতে হবে, কোলন দিয়ে হবার। এই হবারের কাজ শুধুমাত্র মাউস নিয়ে গেলে শো হবে। হবার আপনি কি চান, ব্যাকগ্রাউন্ড কালার 00A0FF। এখন যদি আপনি রিফ্রেশ করেন, মাউস নিয়ে যান, এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার যাচ্ছে, তাই না? এই যে ব্যাকগ্রাউন্ড কালার যাচ্ছে। আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে সাথে টেক্সটের কালারটা হোয়াইট হয়ে যাবে, এই টেক্সটের কালারটা হোয়াইট হয়ে যাবে, তখন আপনাকে কি লাগবে, টেক্সটের কালারটা চেঞ্জ করে দিতে হবে। কিভাবে? কালার F00, ও সাদা হবে, FFF, 3টা F। এই যে মাউস নিয়ে গেলাম, সাদা হয়ে যাচ্ছে। আপনি যাচ্ছেন যে আমি যখন মাউস নিয়ে যাব তখন এই যে বর্ডার যেটা আছে সেই বর্ডারটা পিঙ্ক কালারের আসবে, অথবা ব্যাকগ্রাউন্ড যেই কালারে আছে সেই কালারের বর্ডারটা আসবে, এই বর্ডারটা। তাহলে আপনি নিচে এখানে লিখে দিতে পারেন বর্ডার বটম, শুধুমাত্র আপনি কালারটা চেঞ্জ করে দিবেন। তাহলে এখানে লিখে দিবেন বর্ডার বটম কালার। আমরা বিভিন্নভাবে বর্ডারে শিখছিলাম, ইন্ডিভিজুয়াল বর্ডার লেখা, ইন্ডিভিজুয়াল সব দিক দিয়ে একই সাথে বর্ডার লেখা শর্ট হ্যান্ড মেথডে। তেমন কালারটা আপনি যদি এটা FF, এখন আমরা এই যে বর্ডার কালারটাও সেম পাচ্ছি, এখন আপনি যদি চান যে এটাতেও সেম কাজটাই আসবে, আপনার এখানে যেই কাজটা হয়েছে সেম কাজ এই এ ট্যাগের এই পরেরটা অ্যাবাউটেও সেম আসবে, তাহলে আমাদের কি করা লাগবে, এই ক্লাসটাকে এই অ্যাবাউটেও আমাদের কল করাই দিতে হবে, তাই না? এই যে এরকম অ্যাবাউটেও আমরা কল করব, তাহলে আমাদের দুইটাতেই সেম। এই যে অ্যাবাউটেও কল করলাম। আপনি যদি এখানে আরও অনেকগুলো ট্যাগ থাকে, এখানে থাকলো হলো যে অ্যাবাউট, পোর্টফোলিও অথবা প্রোডাক্ট,
এখানে থাকবে পিওআরটি পোর্টফোলিও, এখানে থাকতে পারে কন্টাক্ট, এরকম অনেকগুলো লিঙ্ক থাকতে পারে। আপনার যতগুলো লিঙ্ক থাকবে এখন দেখেন সবগুলো এই যে আমাদের কিন্তু কাজ এই যে এরকম যে মেনুগুলো আছে যে HTML CSS জাভাস্ক্রিপ্ট SQL এরকমই আমাদের এই যে মেনু তৈরি হয়ে যাচ্ছে অলরেডি, ঠিক আছে। এরকম এটাকে ন্যাপবার আমরা আরো অন্যভাবে এটাকে ডিজাইন করব, আমরা এগুলাকে ন্যাপবার বলা হয়। এবং এই ন্যাপবারে আমরা কি কাজ করলাম, একটা হচ্ছে যে ফন্টের যেগুলো কাজ প্লাস হবারের কাজ করলাম। তো এখানে সুডো যেই আমি ক্লাসটা বললাম, এই সুডো ক্লাসের এখানে 4টা ক্লাস আছে। একটা হলো যে লিঙ্ক, এটা নর্মালি আমরা যে কাজটা নর্মাল কাজ থাকে সেটাই হলো যে লিঙ্কের কাজ। একটা আছে ভিজিটেড, যখন আমরা কোনো এখানে পেজের লিঙ্ক থাকবে সেটা যদি আমরা কখনো ভিজিট করি, ক্লিক দিয়ে যদি ভিজিট করি সেটার একটা লিঙ্ক কালারটা চেঞ্জ করাই দিব আমরা। আবার একটাকে বলা হয় যে হবার কালার, হবার। আর একটাকে বলা হয় অ্যাক্টিভ, এই যে হবারটা যেমন আমরা এই যে হবার করছি এইটাকে হবার বলা হয়। আর একটাকে বলা হয় অ্যাক্টিভ। অ্যাক্টিভ বলতে আপনি কোন পেজে বর্তমানে আছেন, ইন্ডেক্স পেজে নাকি অ্যাবাউট পেজে নাকি কন্ট্যাক্ট পেজে নাকি পোর্টফোলিও পেজে, সেই পেজটা এখানে ভিন্ন আর একটা কালার এখানে যোগ করাই দিতে হবে, সেটাকে বলা হয় অ্যাক্টিভ। এগুলো হলো যে নিচের দিকে সুন্দরভাবে এখানে দেখতে পাবেন যে অ্যাক্টিভ কালার কোন কালারে আপনি অ্যাক্টিভ আছেন, ক্লিক দিলে এগুলো শো হবে। আর যেই অ্যাক্টিভটাকে এরকম বোঝানোর জন্য আর একটা জিনিস আপনি ব্যবহার করতে পারেন, এই যে ক্লাস যেগুলো আছে, যেমন আমি এখন ইন্ডেক্স পেজ বলতে আমাদের কি কি পেজ বোঝানো হয়, ইন্ডেক্স পেজ বলতে আমাদের হোম পেজকে বোঝানো হয়, এই যে হোম। তো হোম পেজকে আপনি এই যে সব সময় এই যে এরকম থাকবে, এই যে যেটা আমাদের হবার করলে আসে সেই কালারটা এই হোম পেজে সব সময় থাকবে, এইটাকে বলা হয় অ্যাক্টিভ মেনু। এইটাকে বলা হয় অ্যাক্টিভ মেনু। সেই অ্যাক্টিভ মেনুটা আপনি কিভাবে করতে পারেন, আর ওইটা করার জন্য যেটা করতে হবে আমাদেরকে, আমাদের যে ক্লাস নিছি আমরা, ক্লাস লিঙ্ক 1 নিছি না আপনার, এখানে স্পেস দিয়ে আরো আপনি অনেকগুলো ক্লাসের নাম লিখতে পারবেন, আরো অনেকগুলো ক্লাস লিখতে পারবেন। যেমন আমরা একটা লিঙ্ক ক্লাসের নাম দিলাম অ্যাক্টিভ, একটা ক্লাসের নাম দিলাম অ্যাক্টিভ, এই যে ACTIV অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ ক্লাসে কি হবে, এই যে হবারের যেই কাজটুকু হয় আমাদের, এই যে হবার করার সময় যেই কাজটুকু হয় সেই কাজটুকুই আমরা অ্যাক্টিভের সময় করতে চাই। এই কাজটুকুর জন্য আমরা দুইবার আপনাকে CSS লেখার দরকার নেই। মানে আমরা নর্মালি কি করব তাহলে অ্যাক্টিভ ক্লাস অ্যাক্টিভের জন্য এই যে এরকম আমাদের CSS লেখার দরকার হতে পারে। এই যে এরকম যে হবারে যা কিছু আছে সেগুলাই অ্যাক্টিভের মধ্যেও থাকবে। এখন যদি রিফ্রেশ দেই, এই যে হোমটা সবসময় অ্যাক্টিভ আছে না, সবসময় অ্যাক্টিভ আছে। তা যখন আপনার এই সেম যদি কোড অ্যাক্টিভেও দরকার হয় তাহলে এই কোডগুলো তো দুইবার লিখলেন, এখানে তো আপনার পারফরমেন্স লস, টাইম লস হয়ে গেল, তাই না? এখানে টাইম লস করার কোনো দরকার নেই। যদি আপনার সেম কাজ হয়ে থাকে তাহলে আপনি একই সাথে অনেকগুলো CSS একসাথে লিখতে পারবেন। যেমন ওটাকে গ্রুপ সিলেক্টর আমরা প্রথমের দিকে আমরা শিখছিলাম যে এরকম গ্রুপ সিলেক্টর, এখানে একটা সিলেক্টর থাকবে, কমা দিয়ে আর একটা সিলেক্টর লিখতে পারবেন, এরকম গ্রুপ সিলেক্টর দিতে পারবেন। আমি আপনাদেরকে প্রথমের দিকে দেখাইছিলাম এরকম যে H2, P এরকম গ্রুপ সিলেক্টর দেখাই দিয়েছিলাম। তো এইগুলো তো আমাদের ট্যাগ সিলেক্টর, তাই না? কিন্তু এইগুলো আমাদের কি ক্লাস সিলেক্টর। এখানে অ্যাক্টিভ একটা ক্লাস, কমা এই CSS টুকু কাজ করবে অ্যাক্টিভ ক্লাসে, কমা এই লিঙ্কের হবারে, এই দুই জায়গায় হলো যে কাজ করবে, এই দুই জায়গায় কাজ করবে। তখন আপনি সেম কোডটুকু এই কমা দিয়ে ব্যবহার করবেন, কমা দিয়ে ব্যবহার করবেন, ঠিক আছে? এখন যদি আমরা রিফ্রেশ দেই, আমাদের এইটা হলো যে অ্যাক্টিভটা সেম কাজ করতেছে, প্লাস হবারগুলো আমাদের সেম কাজ করতেছে। এটাই হলো যে এই লিঙ্কের মধ্যে এই কাজগুলোই বলা আছে, তেমন আর কোনো কিছু এখানে বলা নাই। আপনি এতদিন পর্যন্ত যেগুলো শিখছেন, মার্জিন দেওয়া, পেডিং দেওয়া, বর্ডার দেওয়া, ফন্টের সাইজ করা, তারপর টেক্সট ডেকোরেশন, হাইট, উইডথ, এই কাজগুলোই মূলত হলো যে লিঙ্কের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? নেক্সট, আচ্ছা কেউ আছেন? নেক্সট হলো যে যেটা আমরা শিখবো সেটা হলো যে লিস্ট। লিস্ট বলতে কি, আমরা HTML এ যে লিস্টগুলো করছিলাম, লিস্ট বলতে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট, তাই না? অর্ডার লিস্টে হলো যে যেগুলাকে গণনা করা যায়, যেমন 1 2 3 4 5 6। আনঅর্ডার লিস্ট হলো যে যেমন এই বিভিন্ন ধরনের সার্কেল আইকন, সার্কেল থাকতে পারে, তারপর আর এরকম রেক্ট্যাঙ্গেল থাকতে পারে, স্কোয়ার। হ্যাঁ, এগুলাকে আবার কিভাবে আপনি স্টাইল করতে পারেন সেই কাজগুলোই আমাদের করতে হবে এই লিস্ট, CSS লিস্টের ক্ষেত্রে। যেমন আমরা হলো যে এই যে এগুলাকে চেঞ্জ করাই দিয়েছিলাম, যে এই যে সার্কেলগুলোকে চেঞ্জ করাই দিয়েছিলাম, আমরা এখানে স্কোয়ার লিখে দিয়েছিলাম,
অথবা আমাদের এগুলার যদি দরকার না থাকে সেক্ষেত্রে আমরা নান লিখছিলাম। এগুলার জন্য আমরা একটা এট্রিবিউট ব্যবহার করছিলাম ইউএলএ, এট্রিবিউটের নাম হলো যে টাইপ, তাই না? টাইপ এট্রিবিউট ব্যবহার করছিলাম। এই টাইপের ভেতরে লিখছিলাম যে টাইপ সার্কেল, টাইপ স্কোয়ার, টাইপ নান, এ ধরনের আমরা ব্যবহার করছিলাম। আপনি সিএসএস এর ক্ষেত্রে ওই সেম জিনিসটাই ব্যবহার করতে পারবেন। সেম জিনিস ব্যবহার করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আজকে শুধু এই লিস্ট পর্যন্তই হবে। যেমন ইউএল শেষ, আচ্ছা এখানে আপনি এলআই দেন, এলআই এখানেও আমি দিলাম যে হোম, এলআই শেষ। এরকম অনেকগুলো আপনার লিস্ট থাকতে পারে, রিফ্রেশ দেন, এই যে দেখেন এখানে লিস্টের ডিফল্ট ভাবে এখানে ডিশ আইকনটা আসছে, তাই না? এই ডিশটা আসছে। এইটাকে কিভাবে আমরা আমাদের মতো স্টাইলাইজ করতে পারি? তো এখানে যখন আপনি এগুলার কাজ করবেন, প্রত্যেকটাতে ক্লাস অথবা আইডি দিয়ে অবশ্যই কাজ করবেন, ক্লাস অথবা আইডি দিয়ে। আমরা এখানে দিলাম আনঅর্ডার লিস্ট, এরকম করে আমি একটা নাম দিলাম আনঅর্ডার লিস্ট। এখানে আমি এখন সিএসএসটা আমার লিখবো, ঠিক আছে? আনঅর্ডার লিস্ট, এখানে লেখেন এই ডিশগুলোকে যেগুলো আছে সেই ডিশগুলোকে যদি আপনি চেঞ্জ করতে চান, এগুলাকে বলা হয় লিস্ট স্টাইল টাইপ। লিস্ট স্টাইল টাইপ, এই যে লিস্ট স্টাইল টাইপ, এইটাও লিখলেও হবে লিস্ট স্টাইল টাইপ। আপনি যদি না চান তাহলে সেক্ষেত্রে লিখতে হবে নান, যেগুলো আমরা টাইপের ক্ষেত্রে লিখছিলাম। যদি না চান তাহলে নান। যদি আপনি চান যে সার্কেল, CIRCLE, তাহলে আপনার সার্কেল। যদি আপনি চান যে স্কোয়ার, তাহলে এখানে লিখে দিতে হবে স্কোয়ার। আপনার যেটা ইচ্ছা সেটাই এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? যেটা ইচ্ছা সেটাই আপনি এখানে ব্যবহার করতে পারেন এই লিস্টের ক্ষেত্রে। তাই এখানে যখন আপনি লিস্ট স্টাইল টাইপ আছে, যেটা এত বড় লেখার দরকার হয় না, আপনাকে এত বড় লিখতে হবে না। আপনি মনে হয় অনেকেই দেখতে পাইতেছেন না, এত বড় দরকার হবে না, শুধুমাত্র লিস্ট স্টাইল এই কথাটুকু লিখলেই হবে। এই যে টাইপটার দরকার নাই। আপনি যদি শুধুমাত্র লিস্ট স্টাইল স্কোয়ার, লিস্ট স্টাইল সার্কেল, লিস্ট স্টাইল নান লিখে দেন তাহলেই হবে স্কোয়ার, তাহলে আপনার এখানে স্কোয়ার আসবে। আর একটা এখানে কথা, এই যেগুলো আছে ইউএল লিস্ট অথবা ওএল লিস্ট প্লাস প্যারাগ্রাফের পি, তারপরে হিডিং H1, H2, H3, এগুলো কিছু ট্যাগে ডিফল্টভাবে মার্জিন দেওয়া থাকে, মার্জিন এবং পেডিং দেওয়া থাকে, ডিফল্টভাবে মার্জিন এবং পেডিং দেওয়া থাকে। যেমন আমাদের এই পেজটা শুরু হয়েছে কোথায়? এই যে এখান থেকে, লেফটের এখান থেকে না, কিন্তু দেখেন কত দূরত্ব থেকে এই লিস্টগুলো শুরু হয়ে গেছে। আপনি যদি ইনস্পেক্ট করবেন এখান থেকে, যে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট, এই যে এখানে দেখবেন এই যে লিস্টগুলোতে মাউস রাখবেন, যেই সেকশনগুলোতে দেখবেন যে হলুদ কালার আসছে, এই যে এখানে ইনস্পেক্ট করলে দেখবেন যে হলুদ একটা কালার আসে এখানে, ওই হলুদ কালারটা হলো যে মার্জিনের কালার, হলুদ কালারটা হলো যে মার্জিন, মানে ডিফল্টভাবে একটা মার্জিন পাইছে, ঠিক আছে? আর যেই কালারটা হলো যে একটু সবুজ টাইপের, সেই এই যে যেমন লেফটে আছে সবুজ, আমি দেখতেছি, আপনারা হয়তো দেখতেছেন না, এই সবুজ কালারটা হলো যে পেডিং এর কালার। তো ডিফল্টভাবে যেহেতু মার্জিন এবং পেডিং থাকে, আপনি সেটা চাইলেই রিমুভ করাই দিতে পারেন। সেক্ষেত্রে কি দিতে হবে আমাদেরকে? যেমন মার্জিন 0, পেডিং 0। এই মার্জিন 0 এবং পেডিং 0-র কাজ কি? চতুর্দিক থেকে মার্জিন 0, পেডিং 0টা কাজ করবে। এখন যদি আমি রিফ্রেশ দেই, একদম দেখেন লেগে গেছে আমাদের লিস্ট। ওই বুলেট পয়েন্ট অথবা সার্কেল আইকনগুলো কিন্তু এখন ভিতরে ঢুকে গেছে, ওগুলো হলো যে মার্জিন মাইনাস করা থাকে, এই জন্য ওগুলো ভিতরে চলে গেছে, ঠিক আছে? ওগুলো যদি আপনি বাহিরেই রাখতে চান, সেক্ষেত্রে আপনি এরকম করে লেফটের থেকে একটু পেডিং দিয়ে দেন, যে পেডিং লেফট। প্রথমের পেডিংটা কোথায় কাজ করবে? টপে, তারপর একটা রাইট, তারপর একটা বটম, তারপর একটা লেফট। এই যে 20 পিক্সেল, এই যে এখানে আমাদের আইকনগুলো চলে আসছে, ঠিক আছে? এরকম করেই আপনার ওএল লিস্টেও কাজ করে, এই যে এরকম করেই ওএল লিস্টেই কাজ করে। আবার এই ইউএল যে লিস্টগুলো আছে, ইউএল লিস্টগুলো দিয়েই আমরা এরকম নেভিগেশন বার তৈরি করতে পারি, যে এরকম মেনু তৈরি করতে পারবো, এই যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এগুলো আছে না? আর এই ইউএল এর ভিতরে যে এলআই লিস্টগুলো আছে, এই এলআই লিস্টগুলো হলো যে ব্লক টাইপের। এই এলআই লিস্টগুলো হলো ব্লক টাইপের। ব্লক টাইপের বলতে কি বোঝানো হয়? এই লিস্টার লেফট টু রাইট, এই যে হোমের যেই লিস্টটা আছে, এই লেফট টু রাইট পুরো এরিয়াটা এই হোম ধরে নিছে, এই এরিয়াটা পুরোটাই এই হোমটা ধরে নিছে।
তো এইটাকে যদি আপনি পাশাপাশি নিয়ে আসতে চান, এই হোমটাকে যদি আপনি কি চান পাশাপাশি নিয়ে আসতে চান, তার জন্য আমরা কি চাইছিলাম যে এই একটা ডিসপ্লে আমরা ব্যবহার করছি, ডিসপ্লে ট্যাগ ব্যবহার করছি না, ডিসপ্লে যদি শুধুমাত্র ডিসপ্লে ব্লক ব্যবহার করি তাহলে পুরোটাই ওই এরিয়াটা ধরায় নেয়। তা আমাদের এই লিস্ট স্টাইল অর্ডার আনঅর্ডার লিস্টের যে স্টাইল, এই ক্লাসটা তো শুধুমাত্র আমাদের কিসের, এই ইউএল এর, এই ইউএল এর একটা সাব ট্যাগ আছে। এই ইউএলটা আবার শুধুমাত্র ইউএল দিয়েই কাজ করে না, এরা সাব ট্যাগ নিয়ে কাজ করে। যেমন এই যে এলআই, এই এলআই এর ভিতরে আমাদের এখন সিএসএস লিখতে হবে, যেমন ইউএল স্পেস এলআই, এরকম করে চাইল্ডের ক্লাস লেখা যায়। এটা হচ্ছে যে প্যারেন্ট, আর এর নিচে এই যে এই ক্লাসের ভিতরে এলআই দিয়ে একটা হলো যে আমাদের ট্যাগ আছে, এলআই ট্যাগ আছে। এই এলআই এর ভিতরে আপনার ক্লাস থাকতে পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। এই এলআই ট্যাগ আছে, এরকম করে আপনি স্পেস দিয়ে চাইল্ড ট্যাগটা লিখতে পারেন। ইন্টার দেন, ইন্টার দিয়ে যদি আপনি পাশাপাশি নিয়ে আসতে চান তা সেক্ষেত্রে হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক। আপনি এখন রিফ্রেশ দেন, এই যে দেখেন এগুলো পাশাপাশি চলে আসছে, পাশাপাশি চলে আসছে না, কিন্তু আমাদের এখানে হলো যে একটা সার্কেল আইকন ছিল, সেই সার্কেল আইকনটা এখানে ভিতরে ঢুকে গেছে। তো ওই ভিতরে ঢুকে যাওয়ার জন্য ওইটার জন্য আপনি এখানে পেডিং ব্যবহার করতে পারেন। যেমন পেডিং টপ বটমে আমি দিলাম যে 5 পিক্সেল 4 পিক্সেল, লেফট রাইটে দিলাম 20 পিক্সেল, তাহলে এগুলো আমরা এখানে চলে আসছে, ঠিক আছে। আরও মনে হয় ভিতরে আছে, পেডিং দিয়েই আরও ভিতরে আছে। আচ্ছা দেখি, স্কোয়ার পেডিং না, এখানে আপনি উইড দিই আগে, উইড 150 পিক্সেল। আচ্ছা, লিস্টে মনে হয় লেফট রাইটে স্কোয়ারগুলো থাকে না, স্কোয়ারগুলো লিস্টিংয়ের ক্ষেত্রেই শুধুমাত্র থাকে। কখনো আর কি এরকম করে লিস্টিংয়ের স্কোয়ারগুলো শো করানোর দরকার হয় নাই, সেক্ষেত্রে সিএসএস দিয়ে আবার করা যায় এগুলাকে। তো এরকম করে হলো যে নেভিগেশন বার তৈরি করানো হয়, যে যেমন আমাদের হোম পাশাপাশি, এই পাশাপাশি আনার জন্য আমরা যেমন হলো যে ডিসপ্লে ইনলাইন ব্লক ব্যবহার করলাম, এই ডিসপ্লে ইনলাইন ব্লক ব্যবহার করলাম। এরকম আর একটা প্রপার্টি আছে আমাদের, সেটাকে বলা হয় ফ্লোট, ফ্লোট প্রপার্টি। সেই ফ্লোট প্রপার্টিটাও আপনি এরকম করে পাশাপাশি এই যে কোনো ট্যাগ অথবা যে কোনো ডিভ এগুলোকে পাশাপাশি নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো আজকে মোটামুটি হলো যে এগুলোই, আপনারা হলো যে লিস্টের লিঙ্কের কাজগুলো বিশেষ করে দেখবেন, লিঙ্ক, তারপর হচ্ছে যে আমি ডিসপ্লের কথা বললাম, ডিসপ্লেটার কাজ দেখবেন, আর তারপর হচ্ছে লিস্টের একটা লিস্টের কাজ দেখাইছি, শুধুমাত্র আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের শুধুমাত্র প্রপার্টির একটা প্রপার্টির কাজ দেখাইছি, সেটা হলো যে লিস্ট স্টাইল টাইপ, যে সার্কেল। বাকি হলো যে মার্জিন, পেডিং, এই জিনিসগুলো আমরা আগেই শিখছি, শুধুমাত্র লিস্ট স্টাইল টাইপ। তো এখানে আরও অনেকগুলো জিনিস দেখতে পাবেন আপনারা, এই বাকি জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করবেন একটু, তাহলে আরও ভালো হবে। আর বাকি কাজগুলো করে আমাকে জানাই দিবেন, আগামী আমাদের 2টা ক্লাস করলেই বাকি জিনিসগুলো আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর নেক্সটের যেগুলো কাজ হবে এগুলো আমাদের ডে বাই ডে একটা করে প্রজেক্টের মতো হবে। যেমন আমরা আজকে যে কাজটুকু করলাম, এটা হলো যে অনেকটা মেনু বারের মতো, এই যে মেনু বার যে থাকে আমাদের হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, মেনু বারের মতোই আমাদের তৈরি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই।